আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল্লাহ মামুন। আমি আজকে তোমাদের এইচএসসি প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষে মানবিক বিভাগের সবথেকে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট অর্থনীতি প্রথম পত্রে ভোক্তা ও উৎপাদকের আচরণ অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের চাহিদা টপিক নিয়ে আলোচনা করব। চাহিদা টপিকটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় শুধু চাহিদা টপিক্সের উপরে বিগত সালগুলোতে তিরিশটা বহু বেশি প্রশ্ন এসেছে বিগত সালে। এই জন্য আমি প্রথমেই যেহেতু এসএসসি পরীক্ষার সামনে এসএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করি এবং আশা করা যায় প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ যারা আছে সবার জন্য কাজে লাগবে। আমি এমনভাবে ক্লাসগুলো নিব যেন টপিকটা শেষ করার পরে তোমরা আলটিমেটলি বুঝতে পারো যে কতটুকু অ্যান্সার করতে হবে। আমার দীর্ঘদিনের টিউশন লাইফের একটা এক্সপিরিয়েন্স থেকে আমি একটা জিনিস খেয়াল করেছি যে অনেক স্টুডেন্ট আছে যারা টপিক সম্পর্কে ভালো জ্ঞান রাখে কিন্তু পরীক্ষায় কতটুকু অ্যান্সার করতে হবে এটা তাদের জানা থাকে না। তো আমার আশা করা যায় আমার ক্লাসগুলো যদি একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো এবং নোটস রাখো তাহলে শেষ পর্যন্ত তোমরা কতটুকু অ্যান্সার করবে, পরীক্ষায় যে কতটুকু অ্যান্সার করবে আমি এটা তোমাদের বুঝিয়ে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব ভোক্তা ও উৎপাদকের আচরণ অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে গুরুত্বপূর্ণ একটা টপিক চাহিদা নিয়ে। তো প্রথম পর্যায়ে আমি যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে চাহিদা কি। সহজ একটা হিসেব কথা, যেমন আমরা অনেকেই মনে করি যে চাহিদা মানে কোনো কিছু পাওয়ার আশা বা আকাঙ্ক্ষা থাকলে সেটাকে চাহিদা বলা হয়। হ্যাঁ, এটাকে চাহিদা বলা হয়, এটা সাধারণ অর্থে, কিন্তু অর্থনীতিতে এটার একটু ডিফারেন্ট মিনিং আছে। অর্থাৎ অর্থনীতিতে চাহিদা যদি হতে হয় তাহলে তার তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে। তার তিনটা বৈশিষ্ট্য কি কি? তিনটা বৈশিষ্ট্যের মধ্যে যেমন এক নাম্বার হচ্ছে দ্রব্য পাওয়ার ইচ্ছা। এক নম্বর দ্রব্য পাওয়ার ইচ্ছা। দুই নম্বর হচ্ছে ক্রয় ক্ষমতা থাকা। তিন নম্বর অর্থ ব্যয়ের ইচ্ছা থাকা। অর্থাৎ এখানে কি দেখা গেল, যদি চাহিদা হতে হয় অর্থনীতিতে তাহলে প্রথমত দ্রব্য পাওয়ার ইচ্ছা থাকতে হবে, দুই নম্বর ক্রয় ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ আমি যে দ্রব্যটা নিতে চাই সেটা কেনার মতো আমার ক্রয় ক্ষমতা আছে কিনা সেটা দেখতে হবে যে ক্রয় ক্ষমতা আছে কিনা। যদি ক্রয় ক্ষমতা থাকে তাহলে তৃতীয় পর্যায়ে হচ্ছে আমার ইচ্ছা এবং ক্রয় ক্ষমতা আছে এবং ওই জিনিসটা পাওয়ার জন্য আমি অর্থ ব্যয় করতে রাজি আছি কিনা। অর্থাৎ এই তিনটা বৈশিষ্ট্যের সমন্বয় যদি ঘটে তাহলে সেটাকে কার্যকর চাহিদা বা অর্থনীতির ভাষায় যে চাহিদা আমরা বলি সেটা হবে। তাহলে কোনো দরিদ্র মানুষ যদি তার বিমানে ওঠার শখ থাকে বা কোনো গাড়ি কেনার শখ থাকে সেটা কি চাহিদা হবে? না, অর্থনীতির ভাষায় হবে না, সাধারণ অর্থ হতে পারে। কারণ অর্থনীতির ভাষায় কেন হবে না? কারণ দ্রব্য পাওয়ার ইচ্ছা থাকলে তার এক নম্বর বৈশিষ্ট্য ফিল হবে, কিন্তু ক্রয় ক্ষমতা তার নেই। অর্থ ব্যয় করার ইচ্ছা, যেহেতু ক্রয় ক্ষমতা নেই অর্থ ব্যয়ের ইচ্ছাও থাকবে না। সুতরাং একজন দরিদ্র মানুষের বা একজন ভিখারির গাড়ি ক্রয়ের ইচ্ছা থাকাটা অর্থনীতির ভাষায় চাহিদা নয়। তাহলে আশা করা যায় চাহিদা কি অর্থনীতির ভাষায়, এটা আমি বোঝাতে সক্ষম হয়েছি। দুই নম্বরে যে বিষয় আমাদের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চাহিদা বিধি। অর্থাৎ চাহিদা বিধির মাধ্যমে পরিচালিত হয়। কিভাবে চাহিদা বিধিটা কি আগে আমরা প্রথমে জেনে নিই। চাহিদা বিধি হচ্ছে সহজ ভাষায় বলি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে, এই কথাটুকু আমি পরবর্তীতে আরো ডিটেলস আরেকটা ক্লাসে দিব, কারণ ক্লাসটা বেশি বড় হয়ে গেলে অনেকে বোরিং ফিল করে, কারণ ক্লাস বড় হয়ে গেলে অনেকেই দেখতে চায় না, যেহেতু একটু জটিল কিছু বিষয় আছে এর মধ্যে। তো চাহিদা বিধিটা হচ্ছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে যদি কোনো দ্রব্যের দাম হ্রাস পায় চাহিদা বৃদ্ধি পায় এবং দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায়। তাহলে এখানে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ আছে, একটা হচ্ছে চাহিদা আর একটা হচ্ছে দাম। একটা হচ্ছে চাহিদা আর একটা হচ্ছে দাম। এখানে দাম
চাহিদা, অর্থাৎ দাম বাড়লে চাহিদা হ্রাস পায় এবং দাম কমলে চাহিদা বৃদ্ধি পায়। এই যে দাম এবং চাহিদা, এদের মধ্যে একটা বিপরীত সম্পর্ক। এই বিপরীত সম্পর্ক যে বিধির মাধ্যমে প্রকাশ করা হয় সেটাকেই চাহিদা বিধি বলা হয়। খুব সহজ। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে যদি কোনো দ্রব্যের দাম হ্রাস পায় চাহিদা বৃদ্ধি পায়, দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায়। দাম এবং চাহিদার এরকম বিপরীত সম্পর্ক যে বিধির মাধ্যমে প্রকাশ পায় সেটাকেই চাহিদা বিধি বলা হয়। এটা নরমাল একটা হিসাব। যেমন আমরা নিজেদের দেশের কথাও যদি চিন্তা করি, যখন কোনো দ্রব্যের দাম বাড়ে অটোমেটিক্যালি সেটার চাহিদা আগের তুলনায় কিছুটা কমে যায়। তো এখানে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে। এটা আমি চাহিদা অপেক্ষকের মধ্যে ক্লিয়ার করে দিব, কারণ এটা আলাদা আলোচনা করতে চাচ্ছি না। চাহিদা অপেক্ষক জিনিসটা যখন বোঝাবো তখন আমি এটা ক্লিয়ার করে দিব। তো দাম এবং চাহিদার বিপরীত সম্পর্ক কেমন? বিপরীত সম্পর্ক হচ্ছে দাম যদি 10 টাকা হয়, আমি ধরে নিলাম চাহিদা 100 একক। দাম যদি হঠাৎ করে বেড়ে 15 টাকা হয়, তাহলে চাহিদা কিছুটা কমে যাবে, কিছুটা কমে হয়ে গেল 90 একক। এই যে দাম এবং চাহিদার বিপরীত সম্পর্ক, অর্থাৎ একটা কমলে আর একটা বাড়বে, একটা বাড়লে আর একটা কমবে, এটা বিপরীত সম্পর্ক। আর সমমুখী সম্পর্ক হচ্ছে একটা বাড়লে সাথে সাথে অপরটিও বেড়ে যাবে। তাহলে বিপরীত সম্পর্ক যে বিধির মাধ্যমে প্রকাশ পায় সেটাকে বলা হয় চাহিদা বিধি। এখন আমরা চলে যাব চাহিদা অপেক্ষকে। যদি বলা যায় স্বাধীন চলকের বিভিন্ন অবস্থার উপরে অধীন চলক বা চাহিদা কিন্তু একটা অধীন চলক। তো চাহিদার পরিমাণের নির্ভরশীলতার গাণিতিক সম্পর্ককে চাহিদা অপেক্ষক বলা হয়। তো এইখানে চাহিদাটা নির্ভর করে সরাসরি, আমরা আগে দেখছি চাহিদা বিধিতে কি দেখছি, চাহিদা বিধিতে দাম যদি কমে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা কমে। অর্থাৎ এখানে চাহিদাটা নির্ভর করে সরাসরি দামের উপরে। তাহলে এখানে চাহিদা দামের উপরে নির্ভর করে। দাম যদি বাড়ে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে। আবার এই যে পাশাপাশি আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইনকাম বা আয়। যদি আয় বাড়ে চাহিদা বাড়ে, আয় কমলে চাহিদা কম। এখানে দামের সঙ্গে যেমন চাহিদার সম্পর্ক বিপরীতমুখী, কিন্তু অপরদিকে আয়ের সঙ্গে কিন্তু চাহিদার সম্পর্ক সমমুখী। অর্থাৎ কোনো মানুষের ইনকাম যখন 1000 টাকা ছিল, হয়তো সে 10 কেজি পণ্য কিনল। এখন হঠাৎ করে তার আয় যদি 1500 টাকা হয়, এখন তার চাহিদাটা বেড়ে যাবে, চাহিদাটা বেড়ে হয়তো 12 কেজি হয়ে গেল। ঠিক এরকম আয় বাড়ছে, চাহিদা বেড়ে যাচ্ছে, এটা সমমুখী সম্পর্ক। আর চাহিদা দামের সঙ্গে কি সম্পর্ক? দামের সঙ্গে বিপরীতমুখী, দাম বাড়লে চাহিদা কমে। তো সমমুখী হোক বা বিপরীতমুখী হোক, চাহিদাটা পুরোপুরি নির্ভর করে এই স্বাধীন চলকগুলোর উপরে। এটা হচ্ছে চলক, স্বাধীন চলক, আর এটা অধীন চলক। অধীন কেন? এটা অন্যের উপরে নির্ভরশীল। আর এটা স্বাধীন কেন? এটা নিজে নিজে পরিবর্তন হতে পারে। এটাই হচ্ছে অপেক্ষক। অপেক্ষকটা কি? স্বাধীন চলকের উপর অধীন চলকের নির্ভরশীলতার গাণিতিক সম্পর্ককে, গাণিতিক প্রকাশকেই বলা হয় চাহিদা অপেক্ষক। স্বাধীন চলকের উপর অধীন চলকের নির্ভরশীলতা যে প্রকাশ, গাণিতিক প্রকাশ, এটাকেই বলা হয় চাহিদা অপেক্ষক। এরপরে আমরা চলে যাব চাহিদা সমীকরণ গঠন ও অপেক্ষক নির্ণয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। বিগত সালের বিভিন্ন প্রশ্নে এরকম দেখতে পাবো তোমরা, যে চাহিদা অপেক্ষক, চাহিদা সমীকরণ গঠন করে কিভাবে অপেক্ষক নির্ণয় করা হয়। তো আমি একটা সিম্পল একটা প্রশ্নের মাধ্যমে এটা সমাধান করে তোমাদের বুঝিয়ে দিব। যেমন কোন দ্রব্যের দাম $10 থেকে বেড়ে
9 টাকা হয় চাহিদা 100 একক থেকে বেড়ে 120 একক হয়। এইখান থেকে আমরা কিভাবে চাহিদার সমীকরণ গঠন করব সেটার একটা সূত্র আছে। চাহিদা সমীকরণ গঠন করার একটা সূত্র আছে। এটা অঙ্ক করার সুবিধার্থে আমরা সাইডে ছোট করে টুকে নিতে পারি, একটা সূচি তৈরির মাধ্যমে এটা টুকে নিতে পারি। দাম চাহিদা, তাহলে এখানে দাম আছে দুইটা, একটা হচ্ছে 10 টাকা আর একটা 9 টাকা। তো আমরা উপরে দিই 10, নিচে দিলাম 9। এখানে চাহিদা আছে কত? 100 একক এবং 120 একক। তবে যখন 10 টাকা দাম ছিল তখন চাহিদা ছিল 100 একক। যখন 9 টাকা দাম কমে গেল, চাহিদা বেড়ে যাবে, তাহলে চাহিদা 120 একক। এটা আমরা অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবো, সমীকরণ গঠন করব। এটা থেকে এটা মুছে দিয়ে এটা কাজে লাগবে না। আমরা এরকম একটা সূচি তৈরি করে নিলাম আমাদের অঙ্কের সুবিধার্থে। যে চাহিদা সমীকরণ গঠন হোক বা যোগান সমীকরণ গঠন হোক, একটা সূত্র রয়েছে, আমরা এটা সবসময় মনে রাখবো। সূত্রটা হচ্ছে QD minus Q1 divided Q1 minus Q2 P minus Q1 divided Q1 minus Q2। এখানে কোনটা দ্বারা কি বুঝায় আমরা আগে লিখে নিব। QD মানে হচ্ছে চাহিদার পরিমাণ, কোয়ান্টিটি অফ ডিমান্ড, চাহিদার পরিমাণ। চাহিদার পরিমাণ। P হচ্ছে দ্রব্যের দাম, Q1 মানে হচ্ছে প্রাথমিক চাহিদা, Q2 হচ্ছে পরিবর্তিত চাহিদা। P1 হচ্ছে প্রাথমিক দাম, P2 হচ্ছে পরিবর্তিত দাম। এখানে দ্রব্যের দাম আর এটা চাহিদার পরিমাণ। Q1 প্রাথমিক চাহিদা, এখানে চাহিদা দুটো দেওয়া আছে। প্রাথমিক চাহিদা কত ছিল? 100 একক এবং পরিবর্তিত চাহিদা 120 একক। প্রাথমিক চাহিদা আছে 100 একক, পরিবর্তিত চাহিদা 120 একক। প্রাথমিক দাম 10 টাকা, পরিবর্তিত দাম অর্থাৎ প্রথম থেকে পরিবর্তন হয়ে যেটা হয়, সে কমলেও পরিবর্তিত দাম কমতে পারে, বেড়ে গেলেও পরবর্তী যে দামটা হবে ওটাই পরিবর্তিত দাম। তাহলে প্রাথমিক দাম হচ্ছে 10 টাকা, পরিবর্তিত দাম 9 টাকা। প্রাথমিক চাহিদা 100 একক, পরিবর্তিত চাহিদা 120 একক। তো এইটা যদি আমরা মানগুলো বসাই দিই এখানে, তাহলে ক্যালকুলেশন করে এক সময় আমাদের কাঙ্ক্ষিত যে চাহিদা সমীকরণ এটা পেয়ে যাব। মানগুলো বসাই। 100 একক, এখানে Q1 এর মান 100, Q2 তো আমরা লিখছি, পরিবর্তিত চাহিদা কত? 120। P প্রাথমিক দাম 10 টাকা, পরিবর্তিত দাম 9 টাকা। QD minus 100, এখানে থাকে -20, যেহেতু 120 বড়, জন্য বড় সংখ্যার চিহ্নটা বসবে। এখানে 1, এবার আর গুণন করে দেবো, অর্থাৎ প্রথম অংশের লবের সঙ্গে দ্বিতীয় অংশের হরগুণ,
প্রথম অংশের হরের সঙ্গে দ্বিতীয় অংশের লব করব, আর গুণন করে দিব। -20 p হয় -20p, মাইনাস মাইনাসে প্লাস, 10 আর 20 গুণ করলে হয় 200। কিউটি রেখে বাকি সবগুলো ওইদিকে নিয়ে যাবো। একশো এদিকে গেলে প্লাস হয়ে গেল, -20p শেষে রাখলাম। দুইশো আর 100 গুণ যোগ করলে হয় 300, -20p। এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত চাহিদা সমীকরণ। চাহিদা সমীকরণটা সঠিক আছে কিনা আমরা মিলিয়ে নিতে পারি। কিভাবে মিলিয়ে নিতে পারি? এখানে p এর যে ভ্যালু আছে, p এর ভ্যালুটা আমরা যদি p এর জায়গায় বসাই তাহলে q এর মান পাবো। অর্থাৎ p এর মান যদি 10 হয় তাহলে q এর কিউডি এর মান অবশ্যই 100 হতে হবে। অর্থাৎ p এর মান যদি আমরা এখানে বসাই দেখি ঠিক হয় কিনা, কারণ এত বড় একটা ক্যালকুলেশন করে পরবর্তীতে ভুল হলে তো পরীক্ষায় 0। -20 p এর মান কত? 10 সমান 300 মাইনাস 200 সমান 100। p এর মান যদি 10 হয় কিউটির মান 100 মিলে গেছে, তার মানে আমাদের অঙ্ক সঠিক। আমাদের কাঙ্ক্ষিত চাহিদা সমীকরণ কোনটা? কিউডি ইজ ইকুয়াল টু 300 মাইনাস 20p। এখন এই সমীকরণের মধ্যে কোনটাকে কি বলা হয় এটা একটু পরিচিত হওয়া দরকার। কিউডিটা কি আমরা আগে দেখেছিলাম চাহিদা অপেক্ষিত সময়। চাহিদা অপেক্ষিত সময় এটা বলছিলাম যে কিউডি চাহিদার পরিমাণ, এটা দামের উপরে নির্ভর করে, অর্থাৎ এটা অধীন চলক। এটা আমরা কি লিখব? অধীন চলক। এগুলো একটু ভালো করে জানা থাকতে হবে, কারণ বিভিন্ন এমসিকিউ কোশ্চেনে কিন্তু এরকম প্রশ্ন আসে যে নিম্নোক্ত সমীকরণে 300 কি, 20 কে কি বলা হয়, পিটা কি, এগুলো আলাদা আলাদা জানতে হবে আমাদের। যেমন কিউডিটা এখানে অধীন চলক বা নির্ভরশীল চলক, এটা অধীন চলক বা নির্ভরশীল চলক। আর 300টাকে কি বলা হয়? 300 হচ্ছে ধ্রুবক। পৃথিবীতে যত সংখ্যা আছে সবগুলোকে ধ্রুবক বলা হয়। ধ্রুবক অর্থাৎ গণিত শাস্ত্রে যে সকল রাশির মান অপরিবর্তনীয়, অর্থাৎ 300 মান কখনো 400 হবে না। 300 মানে 300। সুতরাং 300, 1, 2, 3 এভাবে কোটি কোটি সংখ্যা যত আছে সবগুলোকে ধ্রুবক বলা হয়। তাহলে এটা হচ্ছে ধ্রুবক, অথবা এটাকে বলা হয় স্থির। এটা আমি পরবর্তীতে আরো ক্লিয়ার করে দিব রেখা অঙ্কনের সময়। এখানে যেহেতু এখানে 20 তো একটা সংখ্যা, তাহলে 20টা ধ্রুবক হওয়ার কথা। হ্যাঁ, 20টা ধ্রুবক হওয়ার কথা ছিল, কিন্তু কোনো ধ্রুবক যখন কোনো চলকের সঙ্গে বসে তখন সেটার কোনো ধ্রুবক থাকে না, তখন তার নাম হয়ে যায় সহগ। সহগ। আর পিটা কি? স্বাধীন চলক। তাহলে এই সমীকরণে আমরা কি কি জিনিস পেলাম? একটা হচ্ছে অধীন চলক, যেটা ডিরেক্টলি স্বাধীন চলকের উপরে নির্ভরশীল। 300 হচ্ছে ধ্রুবক বা ছেদক। ছেদকটা আমরা রেখা অঙ্কনের সময় ক্লিয়ার হয়ে যাব। 20 এটা আলাদা যদি হয়, সংখ্যা হিসেবে যদি অন্য জায়গায় আলাদা জায়গায় বসে তাহলে সেটা অবশ্যই ধ্রুবক হবে। কিন্তু যেহেতু একটা চলকের সঙ্গে বসছে, চলকের সঙ্গে যদি কোনো ধ্রুবক বসে তাহলে সেটা সহগ, ধ্রুবক থাকবে না, সেটা হয়ে যাবে সহগ। আর কি তো স্বাধীন চলক, যেহেতু দাম ইচ্ছা মতো ওঠানামা করতে পারে, দাম কম বেশি হলেই চাহিদা পরিবর্তন হয়, এই জন্য চাহিদাটা অধীন চলক। এখন আমাদের সমীকরণ গঠন মোটামুটি এ পর্যায়ে। এরকম বিগত সালে এখান থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসে, চাহিদার থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসে। আমি চাহিদার পুরো টপিক আজকে কভার করা সম্ভব হবে না, আমি আরেকটা ভিডিওয়ে চাহিদার বাকি অংশটা দিব। তবে চাহিদা আমরা এতক্ষণ এই ক্লাসে যতটুকু শিখলাম, এখান থেকে কি ধরনের বা কোন টাইপের প্রশ্ন আসতে পারে আমাদের প্রথমত এটা জানতে হবে। কারণ তুমি পরীক্ষায় অনেক ভালো করতে পারবা যদি তুমি প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে ভালো ধারণা রাখো, যে আমি এতটুকু পড়লাম, আমি এখান থেকে প্রশ্ন আসলে কিভাবে কতটুকু অ্যান্সার করবো, এটা না জানতে পারলে তোমার পরীক্ষায় রেজাল্ট করার সম্ভব না, কঠিন হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে প্রশ্ন আসে কেমন।
যেমন একটা শক দেওয়া থাকলো, শকে কিভাবে দাম দেওয়া থাকবে, যে একটা দ্রব্যের দাম এরকম হতে পারে। আমি একটা ঢাকা বোর্ডে 2017 সালে একটা প্রশ্ন আসছে, ওই প্রশ্নটা দিয়ে দিই, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা হোমওয়ার্ক করে নিব। না পারলে আমাকে ইনবক্স করবে, আমি ইনশাআল্লাহ তোমাদের হেল্প করবো। আশা করা যায় পারবা, কারণ আগেরটা যদি কয়েকবার দেখো ইনশাআল্লাহ এটা খুব সহজ হয়ে যাবে। এই জাতীয় যত প্রশ্ন আসবে তোমরা অ্যান্সার করতে পারবা। তো ঢাকা বোর্ড 2017 সালে একটা প্রশ্ন আসছিল, কোন দ্রব্যের দাম 6 টাকা থেকে কমে 5 টাকা হওয়ায় তার চাহিদা 8 একক থেকে বেড়ে 10 একক হয়। তো এরকম একটা প্রশ্ন দেওয়া আছে, গ নাম্বার প্রশ্ন, অ্যান্সার করতে হবে গ নাম্বারে। গ নাম্বারে কি অ্যান্সার করতে হবে? এটা চাহিদার সমীকরণ গঠন করতে হবে, জাস্ট খুব সিম্পল। তুমি 3-4 মিনিটে অ্যান্সার করতে পারবা এবং 3 মার্কস এখানে ফুল পাবা। এখানে অ্যান্সারে উল্টাপাল্টা কোনো কিছু লেখার কোনো প্রয়োজন নাই, কারণ তুমি যদি আজে বাজে লিখে পৃষ্ঠা করে ফেলো যে অনেক ভালো রেজাল্ট হবে, স্যার পৃষ্ঠা গুলি নাম্বার দেয় না, এই ধারণা এখন চেঞ্জ হয়ে গেছে। এই ধরনের কোনো ধারণা দিয়ে কখনো তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। তো তোমাদেরকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রশ্নে কি চেয়েছে আমি ততটুকুই অ্যান্সার করবো, এর বেশিও না কম না। তাহলে দেখবা তুমি তোমার পরীক্ষার জন্য এটা অনেক বেশি ইফেক্টিভ হবে। তো পরীক্ষায় এরকম যদি কোশ্চেন আসে যে একটা ছক দেওয়া আছে, চাহিদা সমীকরণ গঠন করো, হ্যাঁ, তুমি খুব সিম্পলি চাহিদা সমীকরণ গঠন করতে পারবা। তোমার সূত্রটা মনে রাখতে হবে, QD minus Q1 divided Q1 minus Q2 is equal to P minus P1 divided P1 minus P2। এখানে QD এবং P এটা স্বাধীন চলক এবং অধীন চলক সমীকরণ থেকে যাবে। এভাবে মান দেওয়া থাকবে চারটা জিনিসের, একটা হচ্ছে Q1, একটা Q2, P1, P2। Q1টা কি? Q1 হচ্ছে চাহিদার প্রাথমিক চাহিদার পরিমাণ, Q2 হচ্ছে পরিবর্তিত চাহিদার পরিমাণ, P1 হচ্ছে প্রাথমিক দাম, P2 হচ্ছে পরিবর্তিত দাম। এই মানগুলো ঠিকঠাক মতো বসাও এবং ক্যালকুলেশন করো। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু এটা বীজগণিতিক ক্যালকুলেশন, এখানে অবশ্যই ক্যালকুলেশনের ক্ষেত্রে প্লাস মাইনাস চিহ্নগুলো সঠিকভাবে দিতে হবে, হিসাবটা সঠিক করে করতে হবে, নাহলে কিন্তু ইয়ে হবে। অর্থনীতিতে মার্কটা আসবে তোমার অঙ্কের মতো, যেহেতু পুরোটা বই 11 সেট কোশ্চেন আসে, তার মধ্যে চ্যাপ্টার আছে 10টা। 2 নম্বর চ্যাপ্টার থেকে বেশিরভাগ প্রশ্ন আমরা বিগত সালের প্রশ্ন দেখতে পাই, 2 চ্যাপ্টারের প্রশ্ন আসে 2 নম্বর অধ্যায়ে। তো এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়ে শুধু চাহিদার উপরে 30 সেটের অধিক প্রশ্ন এসেছে, তোমরা বিগত সালের প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবা। তো আজকে আমরা মোটামুটি চাহিদা সমীকরণ পর্যন্ত দেখব। তবে এরপরে আরেকটা জিনিস চাইতে পারে, সেটা হচ্ছে চাহিদা অপেক্ষক নির্ণয় করো। চাহিদা অপেক্ষক নির্ণয় করার ক্ষেত্রে আর একটা লাইন করে দিলে তোমার চাহিদা অপেক্ষক নির্ণয় কমপ্লিট হবে। চাহিদা অপেক্ষক নির্ণয়টা কেমন? চাহিদা অপেক্ষক দ্বারা কি বোঝায় আমি এর আগে বলছি, যে চাহিদা অপেক্ষক হচ্ছে দামের উপরে বা আয়ের উপরে বা অন্যান্য আদার্স যে উপাদানগুলো আছে ওইগুলোর উপরে যে চাহিদা নির্ভরশীলতা, এটার গাণিতিক প্রকাশকেই বলা হয় চাহিদা অপেক্ষক। তো এখানে আমরা কি প্রকাশ করেছি, যে চাহিদাটা দামের উপরে নির্ভরশীল, এই সম্পর্কটা আমাকে দেখাতে হবে, দেখালে সেটা অপেক্ষক নির্ণয় হবে। শুধু একটা লাইন কাজ করতে হবে, সেটা কতটুকু? QD কার উপরে নির্ভরশীল? P এর উপরে নির্ভরশীল, সমান, এবার সমীকরণটুকু দিয়ে দাও, শুধু এতটুকু। এই হয়ে গেল আমাদের চাহিদা অপেক্ষক নির্ণয়। অর্থাৎ প্রশ্নে যদি থাকে চাহিদা সমীকরণ গঠন করো, তাহলে চাহিদা সমীকরণ পর্যন্ত গঠন করি তোমার আনসার শেষ। যদি বলা হয় চাহিদা অপেক্ষক নির্ণয় করো, চাহিদা সমীকরণ গঠনের কথা বলা হয়নি, কিন্তু বলা হয়েছে চাহিদা অপেক্ষক নির্ণয় করো, সেক্ষেত্রে কিন্তু সমীকরণ গঠন আগে করতে হবে এবং পরবর্তীতে এক লাইনে তোমার চাহিদা অপেক্ষক নির্ণয় করতে হবে। অর্থাৎ অপেক্ষক নির্ণয় করার কথা বললে আগে সমীকরণ গঠন, পরবর্তীতে চাহিদা অপেক্ষক নির্ণয়। আর যদি চাহিদা সমীকরণ গঠন করতে বলে অপেক্ষক নির্ণয় প্রয়োজন নাই, সমীকরণ গঠন পর্যন্ত করলে হয়ে যাবে। তো মোটামুটি আজকে আমাদের ক্লাসটা এতটুকুই থাকবে। যতটুকু ক্লাস নিলাম এটা আমার প্রথম অনলাইন ক্লাস, আমি এর আগে কখনো অনলাইন ক্লাস নিইনি, তবে ফিজিক্যালি অনেক ক্লাস নিয়েছি, আমার অনেক দিনের অভিজ্ঞতা রয়েছে। তো কোনো ভুলভ্রান্তি হতে পারে, ভুলভ্রান্তি হলে সেটা আমি পরবর্তীতে শুধরে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যতটুকু আমি চেষ্টা করলাম, আমার চেষ্টার মধ্যে কোনো ভুলভ্রান্তি আশা করা যায়নি, তবে থাকলে মানুষ তো সীমাবদ্ধতা থাকেই, আমি পরবর্তীতে সংশোধন করে নিব। আপাতত তোমাদের যতটুকু আজকে ক্লাসে আমি বোঝাই দিলাম, যতটুকু আমার সামর্থ্য ছিল আমি চেষ্টা করেছি ভালোভাবে বোঝানোর জন্য। তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করো এবং নোটস রাখো,
যদি কোনো সমস্যা হয় আমাকে ইনবক্স করো, আমি পরবর্তী ক্লাসে আবার ভালোভাবে এগুলো বোঝাতে চেষ্টা করবো। আমি একটা জিনিস বলে রাখি, আমার ক্লাসগুলো করলে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন এবং প্রয়োগমূলক প্রশ্ন খুব সিম্পলি এটা সমাধান হয়ে যাবে। আমি যে এখন যে ক্লাসগুলো নিব, এই ক্লাসগুলো সব গ নাম্বার প্রশ্নের জন্য, অর্থাৎ প্রয়োগমূলক প্রশ্ন তোমাদের সমাধান করতে সুবিধা হবে। আমি এই যে অ্যান্সারটা করলে চাহিদা সমীকরণ গঠন বা অপেক্ষক নির্ণয়, এটা কিন্তু মূলত 3 নম্বরের প্রশ্ন, অর্থাৎ গ নাম্বার বা প্রয়োগমূলক প্রশ্ন। ঘ নাম্বারের জন্য আমি আলাদা ক্লাস নিব, ওইটা পরবর্তীতে। গ নাম্বার আগে না পারলে তুমি ঘ নাম্বার করতে পারবে না। তো চাহিদার সাথে যে ঘ নাম্বারের প্রশ্নগুলো আসে সেটা সাধারণত স্থিতিস্থাপকতা থেকে আসে। এই স্থিতিস্থাপকতা যেহেতু একটা বড় একটা টপিক, ওটা নিয়ে আমাকে আলাদা ভিডিও করতে হবে, হয়তো একটা ভিডিও হবে না, 2-3টা ভিডিও করতে হবে। তো তোমরা পাশে থাকো, তোমরা এগুলো শেয়ার করো এবং নিজেরা ভালো করার চেষ্টা করো। আল্লাহ হাফেজ।